বিচারকের সই জাল করে আদালতে ৩৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন মানিকগঞ্জের ইমরান নাজির। তাকে সহায়তার অভিযোগ উঠেছে জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে আত্মসাতের প্রমাণ মেলায় জজ আদালতের হিসাব সহকারী পদ থেকে বরখাস্ত হন নাজির। তবে অভিযোগ ওঠার পরেই দেশ ছেড়ে দুবাইয়ে চলে গেছেন তিনি। চক্রের ২১ জনের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। জমি সংক্রান্ত মামলায় জজ আদালতে ২১ লাখ টাকা জমা রাখেন মানিকগঞ্জের বাইরা ইউপি সদস্য আব্দুস সামাদ মোল্লা। তবে মামলা নিষ্পত্তির পর টাকা ফেরত দিতে গড়িমসি করে জেলা হিসাবরক্ষণ অফিস। এক পর্যায়ে জানা যায় বিচারকের সই জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে তার টাকা তুলে নিয়েছে অন্য কেউ। ৪৬,০০০ টাকা এই কোর্ট ফি কিনে টাকা রাখছি, তাই আমার টাকাটা কো আমার কাজ ঘুরাইতেছে, কাল ঘুরাইতেছে। ঘটনা তদন্তে জজ আদালতের হিসাব সহকারী ইমরান নাজিরের দুর্নীতির তথ্য পাওয়ার পর বরখাস্ত হন তিনি। মামলার ভুয়া পেমেন্ট অর্ডার বানিয়ে আদালতের জিম্মায় থাকা শতাধিক মানুষের ৩২ কোটি ৬০ লাখ টাকার বেশি লোপাটের অভিযোগ নাজির ও তার চক্রের বিরুদ্ধে। তদন্তে জেলা হিসাব রক্ষণ অফিসের ডিএএফও নজরুল ইসলাম, সুপার দেওয়ান ফেরদৌস ওয়াহিদ, ইমরানের স্বজন সহ ২১ জনের বিরুদ্ধে উঠেছে সহায়তার অভিযোগ। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি ডিএএফও এর। জজ কোর্ট থেকে বিল পেয়েছি, সঠিকভাবেই আমরা তাদের ওই বিলটা সঠিক ভেবেই পাস করছি। মানে আমার নামে যে হয়েছে ওনার নামে হয়েছে এটা তো আমাদের জানাই ছিল না, আজকেই তো আমরা প্রথম জানলাম যে এটা হয়েছে। ইমরান নাজিরের টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন তার স্ত্রী। বর্তমানে দুবাইতে অবস্থান করার স্বামীর অপকর্মের দায় নেবে না পরিবার, বলেন তিনি। ইমরান আর ওর যে কাকাতো ভাই আছে ১৯ নম্বরে মনে হয় ইয়া দিচ্ছে, ও হচ্ছে মেন একদম, আর হচ্ছে শরীফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবার শাস্তির দাবি আইনজীবীদের। এ বিষয়ে দুদকের সঙ্গে কথা বলেছেন মানিকগঞ্জ জেলা জজ, জানান প্রশাসনিক কর্মকর্তারা। দেখেছে রানিং মামলায় টাকা জমা আছে ৫ লাখ টাকা, ও ওইটার অ্যামাউন্ট বসাই দিয়েছে ৫০ লাখ টাকা। আইনগতভাবে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছেন। এই ঘটনায় ইমরান নাজির সহ ২১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে জজ আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে গিয়ে ভারত সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে আগামীতে সরকার গঠন করবে বিএনপি। দেশ জাতি সার্বভৌমত্ব সহ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, ঐক্যবদ্ধভাবে এসব মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। আধিপত্যবাদী মনোভাবের কারণে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি। ১৮ কোটি ১৯ কোটি মানুষের এই দেশকে আপনারা চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা অপপ্রচার, অপতথ্য দিয়ে দাবিয়ে রাখতে পারবেন? কখনোই পারবেন না। হঠাৎ করে আপনাদের কি হলো? আমি পার্শ্ববর্তী দেশের নেতৃবৃন্দকে বলছি যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে। আচরণ পরিবর্তন না করলে আগামীতে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলেও মন্তব্য করেন রিজভী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো দেশের আগ্রাসন সহ্য করা হবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কারো অতীত কেমন, বর্তমান কেমন বা ভবিষ্যৎ কেমন হবে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের। আর জনগণের রায়ে জানতে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতে সংস্কার প্রয়োজন, তবে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ হতে হবে।
সংখ্যালঘুর তকমা লাগিয়ে কিছু মানুষকে ব্যবহার করে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। বলেন, দেশের প্রশ্নে সবাই একজোট। সম্মেলনে কুমিল্লার নামে বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়নের দাবি জানান জামায়াত নেতাকর্মীরা। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত এবং রাজধানীর হাতিরঝিল এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। এতে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও নানা কায়দায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। শুক্রবার বাদ জুমা মগবাজারের TNT মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সমাবেশে জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, দেশের প্রতিটি এলাকাকে সন্ত্রাসের আখড়া বানিয়েছিল আওয়ামী লীগ। তাদের পতন হলেও সন্ত্রাস কমেনি, নতুন চাঁদাবাজির জন্ম হচ্ছে। জুলাইয়ের গণহত্যায় জড়িতরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সমাবেশে 10 দিনের মধ্যে হাতিরঝিল থানা এলাকার অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। উপস্থিত ছাত্র জনতা করেছে বাংলাদেশ জামাত এই পৃথিবীতে তারা টিকে থাকতে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন এবং সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর বারিধারা ভারতীয় হাইকমিশনে এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে বেলা 3টা থেকে গুলশান 2 গোলচত্বরে জড়ো হন ইনকিলাব মঞ্চের সমর্থকরা। বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মৌন মিছিল করে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হন তারা। তবে কিছু দূর যাওয়ার পর তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে পুলিশের সহায়তায় 3 জন প্রতিনিধি হাইকমিশনে স্মারকলিপি দিতে যান। সীমান্ত হত্যা বন্ধ সহ 6টি দাবি জানানো হয় স্মারকলিপিতে। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন। মন্ত্রণালয়ের নির্দেশে দেশে ফিরেছেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানও দেশে ফেরার পথে রয়েছেন। বৃহস্পতিবার দেশে ফেরেন কলকাতার ভারপ্রাপ্ত উপ হাইকমিশনার। পরে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। সেখানে সোমবারের ঘটনার বিষয়ে ব্রিফও করেন। এর আগে সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পশ্চিমবঙ্গের কলকাতার উপ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। পরে ওই 2 মিশন প্রধানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠায় সরকার। ওই ঘটনাকে গভীরভাবে দুঃখজনক হিসেবে অভিহিত করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা দিল্লির কূটনৈতিক ইতিহাসে এটি প্রথম হামলার ঘটনা। পঞ্চগড়ের মমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নে ভারতের সিংপাড়া সীমান্তের পিলারের মাঝামাঝি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন আনোয়ার হোসেন। নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বাসিন্দা। বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। ফেরার পথে বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি চন্দন দাসকে 7 দিন এবং আরেক আসামি রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6-এর বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন। বিকেল 3:30টার দিকে 2 আসামিকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষ তাদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত চন্দন দাসকে 7 দিন ও রিপনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সাইফুল হত্যার ঘটনায় বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারায় গ্রেপ্তার করা হয় রিপন দাসকে। আর হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জে গ্রেপ্তার করে চট্টগ্রামে নেওয়া হয়। 26 নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এবং মাননীয় আদালত শুনানি অন্তে 10 দিনের মধ্যে আসামি চন্দন দাসকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করে।
দেশে ধারাবাহিকভাবে কমছে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ। চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে বিনিয়োগ কমেছে 15%। রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে দেশি বিদেশি বিনিয়োগ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এজন্য ব্যবসার পরিবেশ তৈরি ও আস্থা অর্জন করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। গত কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গেল আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রথমেই ধাক্কা খায় দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। দুর্বৃত্তের হামলা ও শ্রমিক অসন্তোষে অনেকটাই স্থবির হয়ে যায় উৎপাদন। এমন পরিস্থিতিতে বিনিয়োগে স্থবিরতার আশঙ্কা করছেন সরকারের নীতি নির্ধারকরা। বিনিয়োগের একটা স্থবিরতা চলছে, অস্থিরতার কারণে, অনিশ্চয়তার কারণে, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে। ভাটা পড়েছে বিদেশি বিনিয়োগেও। চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে নিট এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $30 কোটি। গত অর্থবছরের একই সময়ে যা ছিল $35 কোটি 30 লাখ, অর্থাৎ 3 মাসে এফডিআই কমেছে 15%। নতুন বিনিয়োগ আসবে না এই মুহূর্তে 3 মাসে, কারণ সবাই তো চিন্তা করবে এটা কি হচ্ছে বাংলাদেশের পলিসিগত কি চেঞ্জ হবে, নতুন সরকার আসলে ওটা থাকবে কি থাকবে না, তো ওই আনসার্টিনিটি থাকবে। ইমিডিয়েটলি সমস্ত কিছু পরিবর্তন হবে না। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গড়ে তোলা 100টি অর্থনৈতিক অঞ্চলেও কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না। ব্যবসায়ীরা বলছেন, সেবার পরিধি বাড়ানো এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। ওর তো প্রফিট করবো, টাকা নিয়েও যেতে হবে, তো ওর ওই কনফিডেন্সটা প্রয়োজন। তো আমাদের একটা বড় কাজ হচ্ছে দেশের বিশ্বাসযোগ্যতা বাড়ানো। আমরা যতই বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারবো, আমরা হুট করে পলিসি চেঞ্জ করব না। ইউটিলিটি যে সুবিধাগুলো আছে, বিশেষ করে এখানে যে বিদ্যুৎ, আমরা গ্যাস, অবকাঠামো, এই কাজগুলো কিন্তু বেশ ভালো অবস্থানে আছে। তো আমার মনে হয় যে আমাদের যে 5টি ইকোনমিক জোন এখন প্রস্তুত আছে, এখানে বিনিয়োগকারীরা, বিশেষ করে দেশি এবং বিদেশি বিনিয়োগকারী, তারা এখন আসতে পারে। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে দেশের এফডিআই এখনও জিডিপির 1% কম। উন্নত দেশের লক্ষ্য পূরণের যা আরও বাড়াতে হবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নীতি সহায়তা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসা নিতে গিয়ে বছরে 50,000 কোটি টাকার বেশি ভারতে চলে যায়। তবে সম্প্রতি সে দেশের মেডিকেল ভিসা প্রায় বন্ধ। একে দেশের স্বাস্থ্য খাতের বিকাশের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশেই থাকবে বিপুল পরিমাণ টাকা। পাশাপাশি চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে যায় কয়েক লাখ মানুষ। তবে বেশিরভাগেরই গন্তব্য ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমিত হয়েছে ভারতের মেডিকেল ভিসা। গুরুতর রোগীরাও ভিসা পাচ্ছেন না। এতে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাওয়ার হার বেড়েছে। ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, লিভারের নানা সমস্যা সহ প্রায় 12 ধরনের রোগের চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নির্ভুল রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা কর্মীদের আচরণ পরিবর্তন, দুর্নীতি কমানো সহ দেশেই বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হবে। দেশের থেকে সেবা নিয়ে তারা যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে হয়তো তারা একসময় আর বিদেশমুখী হবেই না এবং দেশের ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে উঠলো। এইটা একটা বড় কাজ হবে। তাহলে এই জায়গায় আমার মনে হয় যে সরকারের তরফ থেকে একটা আলোচনা দরকার এবং বেসরকারি হসপিটাল মালিক, ডায়াগনস্টিক সেন্টার যারা আছে, তাদেরকে এই সুযোগটা কিন্তু কাজে লাগানোর দরকার। দেশের সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, কম জনবল এবং বেসরকারি খাতের অতি মুনাফার মানসিকতার অভিযোগ পুরনো। এসব সংকটের সমাধান না হলে বিদেশমুখী রোগীরা পড়তে পারেন ক্ষতির মুখে। প্রাইভেট সেক্টরে তো ভিড় তো আর পাবলিক সেক্টরের মতো না, কিন্তু প্রাইভেট সেক্টরে যে অর্থ রোগী প্রদান করে তার পরিমাণে সেবা পায় কিনা সেটা তো প্রশ্নবিদ্ধ রয়েছে। তার মান সম্পর্কে প্রশ্নবিদ্ধ রয়েছে, বিশেষ করে ব্যবহার সম্পর্কে প্রশ্নবিদ্ধ রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, দেশের অনেক প্রতিষ্ঠানে বিশ্বমানের চিকিৎসা হয়। আস্থা সংকটের কারণ নেই। যে ভারতের থেকে আমার চিকিৎসা সেবা কোনো অবস্থাতেই কম না। যেসব রোগী আমরা ভারতে যাই, আমরা আশা করে ফিডব্যাক নেই যে তারা কি চিকিৎসা দিল, আমরা কি দিয়েছি, আমি খুব একটা পার্থক্য পাই না। বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। দুর্নীতি আর অব্যবস্থাপনায় অধরা থেকে গেছে সেই স্বপ্ন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় এক যুগের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হারিয়ে গেছে 28 প্রজাতির প্রজাপতি। ক্যাম্পাস জুড়ে অপরিকল্পিত ভবন নির্মাণ, পরিবেশ দূষণ ও প্রজাপতির বাসস্থান ধ্বংসের প্রভাবকে দায়ী করছেন গবেষকরা।
জীববৈচিত্র্য রক্ষায় মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দেন তারা। শুক্রবার প্রজাপতি মেলা উদ্বোধনে একথা জানান আয়োজকরা। প্রজাপতির ডানায় মিষ্টি রোদের অগ্রহায়ণের সকাল। রোদ পড়ার সাথে সাথে বর্ণিল ডানাজোড়া উজ্জ্বল হয়ে ওঠে। রঙিন এই জাদুর মোহ ঘোর লেগে থাকে শিশুর চোখে। এত কাছ থেকে প্রকৃতির রং দেখে চঞ্চল হয়ে ওঠে কেউ কেউ। বিভিন্ন রঙের প্রজাপতি দেখতে পাচ্ছি এবং আমার নেচারের সাথে অনেক ভালো একটা কানেকশন হয়ে যাচ্ছে। বাচ্চারা এরা প্রকৃতির থেকে অনেক দূরে এখন বসবাস করছে, এদিকে প্রকৃতিকে চেনানোর জন্য এই মেলাতে আসার আমাদের উদ্দেশ্য। এই মেলাগুলোকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া, বিশেষ করে আমাদের যেখানে জীববৈচিত্র্য সমৃদ্ধ। প্রজাপতির ছবি তুলে এবার পুরস্কৃত হয়েছেন খাগড়াছড়ির প্রকৌশলী সবুজ চাকমা। শখের বশে ছবি তোলেন তিনি। পাহাড়ি প্রজাপতি রক্ষায় সবার প্রতি দিলেন বার্তা। পাখির পক্ষে কাজ করতে গিয়ে কখন প্রজাপতির পক্ষে কাজ করেছি সেটা বুঝতে পারিনি। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। ভবিষ্যতে আমি প্রজাপতির জন্য কাজ করব। 14 বছর ধরে মেলার আয়োজন করছে প্রাণীবিদ্যা বিভাগ। তারা বলছে 2010 সালে ক্যাম্পাসে 110 প্রজাতির প্রজাপতি দেখা পাওয়া যেত। গত এক যুগে মাত্রাতিরিক্ত দূষণ ও তাদের আবাস গুল্মলতা ধ্বংস হয়েছে। সবুজ চত্বর থেকে হারিয়েছে 28 প্রজাতির প্রজাপতি। আমাদের যে ভবনগুলো হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় স্থাপনা হচ্ছে, এগুলো যেন সুচারুভাবে হয়। আমাদের জঙ্গল ঝোপঝাড় যে কম কাটা হয়, আমাদের শীতের পাখি আসে, আমাদের প্রজাপতি টিকে থাকে। আপনারা আসবেন সেই আশা ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জীববৈচিত্র্য ঠিক রাখতে আলাদা সংরক্ষিত এলাকার নির্ধারণ করা হবে। একটা প্রজাপতি যদি পরাগায়নের মাধ্যমে বায়োডাইভার্সিটি রক্ষা করে মানুষকে এবং প্রকৃতিতে যারা প্রাণী জগতে যারা আছে অর্থাৎ বায়োটিক পার্ট অফ নেচারকে প্রোটেক্ট করে, মানুষেরও তো এখান থেকে শিখবার কিছু আছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যানে প্রজাপতি মেলা দেখতে শুক্রবার জমজমাট ছিল পুরো ক্যাম্পাস। দর্শনার্থীদের নিয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পাপেট শোতে দেয়া হয় প্রজাপতি রক্ষার বার্তা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটির দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউয়ারের তথ্যানুসারে বেলা 11:30টার দিকে ঢাকার স্কোর ছিল 248। এ মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দূষণের দিক দিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। এছাড়া চীনের সাংহাই 5 ও ভারতের কলকাতা 6 নম্বরে রয়েছে। বিশ্বের 126টি দেশের মধ্যে সবচেয়ে কম দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, যার স্কোর 14। এর পরের অবস্থানে রয়েছে কানাডার মন্ট্রিয়ল ও নরওয়ের অস্লো শহর। সাধারণত স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।